আরে বাবা, তোমরা চিন্তা করো না, আমি পরের মাসে তোমাদেরকে সবকিছু কিনে এনে দেব। ঠিক আছে বাবা, তাহলে এখন আমরা খেলতে বেরোচ্ছি। আচ্ছা ঠিক আছে বাবা, তোমরা কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে এসো। এই বলেই দুই ভাই খেলার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েন। হ্যাঁ গো, তুমি বাচ্চাদের কি বোঝাচ্ছিলে? আরে কিছু না গিন্নি, আসলে এদের মতো আমি আমার নিজের বাল্যকালকে দেখতে পাই। আরে ওই পাখির বাসাটার দিকে দেখো, ওই বাসাটার পাখি দুটো নিজেদের বাচ্চাদের কত ভালোবাসছে। ওদের এই এত ভালোবাসা দেখে মনের মধ্যে যেন কত আনন্দ অনুভূত হয়। হ্যাঁ গিন্নি, আপনি একদম ঠিক বলেছেন। এদের দেখে তো আমার হৃদয় আনন্দে একেবারে ভরে ওঠে। এইভাবে কর্তাবাবু ও গিন্নিমার সংসার খুব সুন্দরভাবেই কাটছিল। আরে সোনা, তোমার কি হয়েছে? আজ তুমি এত চুপচাপ কেন? কি হয়েছে? আসলে আজকে আমার শরীরটা একদমই ভালো লাগছে না। মনে হচ্ছে যেন কিছুদিনের মধ্যে আমি মারা যেতে পারি। আরে সোনা, তুমি এরকম কেন বলছো? তুমি চিন্তা করো না, আমি এখনই জঙ্গলের ওই সাধু বাবার কাছে যাচ্ছি আর তাড়াতাড়ি ওষুধ নিয়ে আসছি। হ্যাঁ। এই বলেই চড়ুই ওইখান থেকে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যেই চড়ুই সাধু বাবার কাছে পৌঁছে যায়। বাবা, চোখ খুলুন বাবা, আমাকে সাহায্য করুন বাবা। কি ব্যাপার, তোমার এত মন খারাপ কেন? কি আর বলবো বাবা, আমার স্ত্রীর শরীর ভালো নেই। এই কারণে আমি আমার স্ত্রীর জন্য আপনার কাছে ওষুধ নিতে এসেছি। তারপর সাধু বাবা তাকে কিছু পাতা দেন। বাবা চড়ুই, তুমি এই পাতার রস তোমার স্ত্রীকে খাইয়ে দিও, তাহলে ও ঠিক হয়ে যাবে। ঠিক আছে বাবা, তাহলে আমি চলি, আমার স্ত্রী ঘরে একা আছে। এই বলেই চড়ুই ওইখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর খুব তাড়াতাড়ি তার বাসাতে পৌঁছেও যায়। আরে সোনা, তোমার কি হয়েছে? তুমি কিছু বলছো না কেন? দেখো, আমি তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, তুমি ঠিক হয়ে যাবে। বেচারা চড়ুই তাকে ওঠানোর চেষ্টা করছে, কিন্তু সে কি আর ওঠে? সে তো এই দুনিয়া ছেড়ে অনেক দূরে চলে গেছে। বেচারা চড়ুই আর তার দুই বাচ্চা তার মৃত মায়ের কোলের পাশে বসে কাঁদতে শুরু করে। গিন্নি দেখো, আজ এই চড়ুইয়ের হঠাৎ কি হলো? এ কাঁদছে কেন? গিন্নিমা ও কর্তাবাবু নিজেদের মধ্যেই আলোচনা করছিলেন। ঠিক তখনই চড়ুই তার মৃত স্ত্রীকে নিয়ে বাসা থেকে নিচে মাটিতে এসে একটি গর্ত খোঁড়া শুরু করে, যাতে সে তার স্ত্রীকে মাটির নিচে কবর দিতে পারে। আরে এ কি, এই চড়ুই পাখির স্ত্রী তো মারা গেছে। তার মানে এই জন্যই এতক্ষণ থেকে কান্নাকাটি করছিল। আরে এটা তো একদমই ভালো হলো না। দেখো, বেচারা স্ত্রী মারা যাওয়ায় ও কতটা দুঃখিত। এখন তো পুরো একা পড়ে গেল। এইভাবেই চড়ুইয়ের দিন কাটতে লাগলো। সে একাই তার বাচ্চাদের দেখাশুনো করে। একদিন চড়ুই তার বাচ্চাদের খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছিল। আজ আমার ঘুরতে ঘুরতে এত সময় হয়ে গেল,
কিন্তু এখনো কিছু খাবার খুঁজে পেলাম না। হে হে ভগবান, আমার জন্য নাই দিলে, কিন্তু আমার এই বাচ্চার জন্য একটু খাবার দিন। আরে কি হলো, তুমি এরকম দুঃখিত হয়ে কেন বসে আছো? আরে আপনাকে আমি কি আর বলবো, আজ আমি সকাল থেকে খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু এখনো আমি একটুকুও খাবার পাইনি। আরে তুমি আমার সাথে চলো, আমি এমন একটা ক্ষেতের ব্যাপারে জানি যেখানে তুমি অনেক আনাজের দানা পাবে। এই বলেই দুজনে ওইখান থেকে উড়ে যায় সেই জমির দিকে। খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ওই জমিতে। চড়ুই তাড়াতাড়ি তার বাচ্চাদের জন্য কিছু দানা ঠোঁটে নিয়ে নেয়। আপনার অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাকে খাবার দিলেন। আপনার জন্যই আজ আমার বাচ্চারা খেতে পাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ আমি আসি। এই বলেই চড়ুই তার বাচ্চাদের জন্য ঠোঁটে কিছু দানা নিয়ে নেয় আর সেখান থেকে উড়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। এখন তো ওই চড়ুই রোজ ওই জমিতে দানা খেতে আসে আর ওই পাখির সাথে দেখা করে। এইভাবেই তাদের অনেক দিন কেটে যায় আর তারা একে অপরকে ভালোবাসতেও শুরু করে আর তারা খুব তাড়াতাড়ি বিয়েও করে নেয়। আরে গিন্নি, আজ তো এই চড়ুইকে দেখে খুব খুশি মনে হচ্ছে। আমার মনে হয় চড়ুই দ্বিতীয় বিবাহ করে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক বলছো। চড়ুই পাখি বিয়ে তো করে নিয়েছিল, কিন্তু তার ওই নতুন স্ত্রী তার ওই বাচ্চাদের একদম পছন্দ করত না। একদিন চড়ুই বাসাতে ছিল না, তার এই নতুন স্ত্রী বাসাতে ওই বাচ্চাদের সাথেই ছিল। আরে কর্তাবাবু, আজকে তো ওই পাখিরা নিজের বাসাতেই নেই। কর্তাবাবু ও গিন্নিমা ওই গাছের দিকেই দেখছিলেন, কিন্তু ঠিক তখনই চড়ুইয়ের স্ত্রী সেই দুই বাচ্চাদের নিচে ফেলে দেয়। বাচ্চা দুটো মাটিতে পড়েই মারা যায়। হে ভগবান, কি সর্বনাশ! এই পাখিটা তো ওই বাচ্চাদের নিচে ফেলে মেরেই দিল। কত নির্দয় এই পাখিটা। হ্যাঁ গিন্নি, একদম ঠিক বলেছ। এই চড়ুইয়ের স্ত্রী তো ভীষণ খারাপ, ছোট ছোট বাচ্চাদের উপর থেকে ফেলে দিয়ে মেরে ফেললো। শোনো না, আজকে না আমার মনটা একদমই ভালো নেই। সেই যখন থেকে ওই পাখিটাকে দেখেছি তখন থেকে আমার মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কিন্তু গিন্নি, তোমার মনে কি এমন প্রশ্ন ঘোরাঘুরি করছে? আমাকে আমাকে তাড়াতাড়ি বলো। যদি কখনো আমার কিছু হয়ে যায় তখন যেন ভুলবশত আরেকটা বিয়ে করে বসো না। যদি তুমি আরেকটা বিয়ে করো তাহলে আমাদের ছেলেদের কি হবে? আরে না না গিন্নি, তুমি এমন কথা কেন বলছো? তোমার কিচ্ছু হবে না। পরের দিনই গিন্নিমার শরীর ভীষণ খারাপ হয়ে পড়ে। আরে কি ব্যাপার গিন্নি, আজ তুমি অনেকক্ষণ থেকে শুয়ে আছো? কি হয়েছে তোমার? আসলে আজকে আমার শরীরটা ঠিক ভালো ঠেকছে না। কর্তাবাবু যেই গিন্নিমার মাথায় হাত দিয়ে দেখেন তো দেখে অনেক জ্বর ছিল তার। আরে গিন্নি, তোমার তো প্রচন্ড জ্বর। হরিয়া, আরে ও হরিয়া, তাড়াতাড়ি বৈদ্য মশাইকে ডেকে আন। হরিয়া সঙ্গে সঙ্গে ছুটে যায় বৈদ্য মশাইকে আনতে। খুব তাড়াতাড়ি পৌঁছে যায় বৈদ্য মশাইয়ের বাড়িতে।
বৈদ্য মশাই, আপনি তাড়াতাড়ি চলুন। আমাদের গিন্নিমার শরীর ভীষণ খারাপ, আপনি তাড়াতাড়ি চলুন। বৈদ্য মশাই এই কথা শুনতেই হরিয়ার সাথে চলে আসেন, কিন্তু তারা যতক্ষণে বাড়িতে এসে পৌঁছায় ততক্ষণে গিন্নিমা আর এই পৃথিবীতে নেই। ওগো গিন্নি, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? এখন আমি তোমাকে ছাড়া কিভাবে বাঁচবো? এইভাবেই মহাজন ও তার দুই পুত্র কান্নায় ফেটে পড়ে। তারপর মহাজন তার স্ত্রীর শেষ কৃতকার্য করেন। তবে যবে থেকেই মহাজনের স্ত্রীর মৃত্যু হয়েছে তবে থেকেই মহাজন উদাস হয়ে থাকেন। মহাজনকে এভাবে দেখে তার দুই চাকর খুবই চিন্তিত হয়ে পড়ে। আরে হরিয়া ভাই, যদি কর্তাবাবু এই মতোই সবসময় উদাস থাকেন তাহলে আমাদের কি হবে? হ্যাঁ রঘু, তুমি একদম ঠিক বলছো। কেননা আমরা এমন করি, কর্তাবাবুর আবার একটা দ্বিতীয় বিয়ে দিয়ে দিই। আরে হ্যাঁ হরিয়া, তুমি একদম ঠিক বলছো। এই চিন্তা নিয়েই দুজনে মহাজনের কাছে যায়। কর্তাবাবু, যদি আপনি খারাপ কিছু মনে না করেন তো আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো, কি কথা বলতে চাও হরিয়া? তোমরা আমাকে কি বলতে এসেছো? কর্তাবাবু, আপনার এই উদাস চেহারা আমরা আর দেখে থাকতে পারছি না। যদি আপনি আমার কথা রাখেন তো আপনার দ্বিতীয় বিয়ে করা উচিত। আরে না হরিয়া, আমি দ্বিতীয় বিয়ে করতে পারবো না। কিন্তু কর্তাবাবু, যদি আপনি বিয়ে না করেন তাহলে আপনার ব্যবসাকে সামলাবে, আর যদি আপনি ব্যবসা সামলান তাহলে এই বাচ্চাদেরকে সামলাবে। এই জন্য আপনাকে বিবাহ তো করতেই হবে। দুই চাকর মহাজনকে অনেকক্ষণ ধরে বোঝায়। অবশেষে মহাজন তাদের কথায় দ্বিতীয় বিবাহ করতে রাজি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাদের কথায় দ্বিতীয় বিয়ে করতে রাজি। তারপর মহাজন অনেক ধুমধাম করে তার দ্বিতীয় বিয়ে করেন। যবে থেকে ওই নতুন গিন্নিমা ওই বাড়িতে পা রেখেছেন তবে থেকেই ওই নতুন গিন্নিমার ব্যবহার সবার কাছেই খারাপ হয়ে দাঁড়িয়েছে। উনি সব সময় মহাজনের দুই ছেলেকে বিরক্ত করতেন। এছাড়াও ছোট ছোট বিষয়ে তাদেরকে বকতেন, তাদের নালিশ মহাজনের কাছে জানাতেন। আরে রাম শ্যাম, তোমরা এখনো ঘুমাচ্ছ? যাও, বাজার থেকে আমার জন্য মিষ্টি নিয়ে আসো। কিন্তু মা, বাড়িতে তো অনেক কাজের লোক আছে, আপনি ওদের দিয়ে মিষ্টি আনিয়ে নিন। আপনি আমাদের কেন বাজারে পাঠাচ্ছেন? তবে রে, তুই আমার মুখে মুখে তর্ক করিস? দাঁড়া, আজকে আসতে দে তোর বাবাকে, ওনাকেই বলবো সব। আরে গিন্নি, কি ব্যাপার? আজ তুমি আবার উদাস হয়ে বসে আছো? আরে শুনুন না, আপনার এই ছেলে দুটোর যত বয়স বাড়ছে ততই ওরা দিনকে দিন অলস হচ্ছে। আজ আপনাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। এক আপনি আমাকে নিজের কাছে রাখুন, আর না হলে আপনার ওই দুই ছেলেকে। আর আজ যদি আপনি ওই দুই ছেলেকে রাখার সিদ্ধান্ত নেন তাহলে আমি সারা জীবনের জন্য এখান থেকে অনেক দূরে চলে যাব। গিন্নিমার মুখে এই কথা শুনেই মহাজন ভীষণ ভয় পেয়ে যায়। আরে রঘু, হরিয়া, তোমরা কোথায়? হ্যাঁ মালিক, বলুন আমাদেরকে কি করতে হবে? হরিয়া ও রঘু, তোমরা যাও আর রাম ও শ্যামকে দূরে কোথাও জঙ্গলে রেখে এসো, যেখান থেকে তারা যেন কখনো বাড়িতে ফিরে আসতে না পারে। কিন্তু মালিক, আপনি এটা কি করছেন? আপনি নিজের ছেলেদের এভাবে জঙ্গলে ছেড়ে আসার কথা বলছেন? হরিয়া, আমি তোমাকে যতটুকু বলেছি শুধু ততটুকুই করো।
মহাজনের কাছে এই কথা শুনেই হরিয়া ও রঘু দুইজনে মহাজনের পুত্র রাম ও শ্যামের কাছে যায়। আরে রাম ও শ্যাম, আজ আমরা জঙ্গলে ঘুরতে যাচ্ছি, চলো আমাদের সঙ্গে চলো। হ্যাঁ হ্যাঁ, চলুন হরিয়া কাকা। এই বলেই ওই দুই চাকর রাম ও শ্যামকে সঙ্গে নিয়ে জঙ্গলের দিকে রওনা দেয়। আরে বাপ রে বাপ, আমরা চলতে চলতে তো অনেক দূরে চলে এসেছি। আরে বাবা, আমরা এখানে একটু আরাম করে নিই। নদী তো কাছেই আছে, আমরা সহজে জলও পান করতে পারবো। এই বলেই ওই চারজন ওইখানেই গাছের নিচে শুয়ে পড়েন। আরে হরিয়া ভাই, তাড়াতাড়ি এখান থেকে ওঠো আর তাড়াতাড়ি এখান থেকে ফিরে চলো। যদি এই দুজন জেগে ওঠে তো অনেক সমস্যা হয়ে যাবে। এই বলেই ওই দুজন ওইখান থেকে পালিয়ে যান। কিছুক্ষণ পর যখন শ্যামের চোখ খুলে তো শ্যাম দেখে যে হরিয়া ও রঘু দুজনেই এখান থেকে চলে গেছে। দাদা, চোখ খোলো, ওঠো, দেখো ওরা কোথায় যেন চলে গেছে। কিন্তু ভাই, তারা কোথায় যেতে পারেন? আমার মনে হয় আমাদের নতুন মা আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছেন। কিন্তু দাদা, এখন আমরা কোথায় যাব? ভাই, এখন তো আমরা ওইখানেই যাব যেখানে আমাদের ভাগ্য আমাদের নিয়ে যাবে। ওই গাছেই দুই পাখি বসেছিল, যারা নিজেদের মধ্যে কথা বলছিল। ওগো স্বামী, এমন কিছু বলো যাতে এখানে আমাদের সময়টা কিছুক্ষণ কাটে। আরে কি বলবো রানী, এই গাছে দুই পাকা ফল ঝুলছে। যদি কোনো মানুষ এখান থেকে একটি ফল খেয়ে নেয় তাহলেও ভবিষ্যতে এক বিশাল রাজা হবে, আর যদি দ্বিতীয় ফলটি খায় তাহলে ভবিষ্যতে মন্ত্রী হবে। ওই দুই পাখির গল্প নিচে দাঁড়িয়ে রাম ও শ্যাম শুনে নেয়। আরে শ্যাম, তুমি এইখানেই দাঁড়াও, আমি এই ফলগুলোকে পারছি। রাম তাড়াতাড়ি একটি পাথর তুলে নেয় আর ছুঁড়ে মারে ওই ফলে। পাথর যেই ফলের থোকাতে লাগে সঙ্গে সঙ্গে দুটি ফল মাটিতে পড়ে যায়। তারপর দুই ভাই এক এক করে ফল দুটো খেয়ে নেয়। তারপর ওই দুই ভাই ওইখান থেকে চলতে শুরু করেন, কিন্তু তাদের মায়ের ছবি ওই গাছের কাছেই পড়ে যায় আর তারা চলতে চলতে অনেক দূরে চলে আসে। আরে শ্যাম, আমাদের মায়ের ছবি কি তোমার কাছে আছে? না দাদা, মায়ের ছবি তো তোমার কাছেই ছিল। শ্যাম, আমার মনে হয় আমাদের মায়ের ছবি ওই গাছের কাছেই পড়ে গেছে। আরে শ্যাম, তুমি এইখানেই দাঁড়াও, আমি এক্ষুনি ওইখান থেকে ছবিটা আনছি। এই বলেই রাম সঙ্গে সঙ্গে ছবি আনতে যায়। যেই রাম ওই গাছের কাছে যায় তো দেখে যে তার মায়ের ছবি ওই গাছের নিচেই পড়ে আছে। ও তাড়াতাড়ি ছবি তুলে নিয়ে রওনা দেয় ভাইয়ের কাছে, কিন্তু তখনই এক বিষাক্ত সাপ ওর পায়ে কামড়ে দেয় আর সে ওইখানেই পড়ে মারা যায়। আরে দাদা তো এখান থেকে অনেকক্ষণ বেরিয়েছেন, কিন্তু দাদা তো এখনো ফিরলই না। দাদা কোনো আবার বিপদে পড়লো না তো? চলো একটু গিয়েই দেখি। এই ভেবেই ও তাড়াতাড়ি গাছের কাছে গিয়ে দেখে তো দেখতে পায় তার দাদা মৃত অবস্থায় মাটিতে পড়ে আছে। এই দেখে ও কাঁদতে শুরু করে। দাদা, তোমার কি হয়েছে দাদা? ওঠো দাদা, ওঠো দাদা, তুমিও কি আমাকে একা রেখে চলে গেলে? প্রথমে তো আমাদের মা আমাদেরকে ছেড়ে চলে গেলেন, আর এখন তুমিও আমাকে ছেড়ে চলে গেলে। আমি এখন আর একা বেঁচে থেকে কি করব? আমিও এই নদীতে ঝাঁপ দিয়ে আমার জীবন শেষ করে দেব।
এই ভেবেই শ্যাম নদীর ধারে পৌঁছে যায়। আর যেই ও নদীতে ঝাঁপ দেওয়ার জন্য এগিয়ে আসে, দাঁড়াও বাবা, তুমি কি করতে যাচ্ছ? তুমি কে বাবা, আর কেন এভাবে নিজেকে শেষ করতে চাইছো? বাবা, আমার নাম শ্যাম, আর এ হলো আমার দাদা। তারপর শ্যাম সব কথা খুলে বলে ওই সাধু বাবাকে। শ্যামের এই দুঃখ ভরা কাহিনী শুনে সাধু বাবার মনে তার প্রতি দয়া জাগে। বাবা, তুমি দুঃখী হও না, আমি তোমার দাদাকে ঠিক করে দিচ্ছি। তারপর ওই সাধু বাবা নিজের চমৎকারী শক্তি দিয়ে রামকে বাঁচিয়ে তোলেন। হে সাধু বাবা, আমার জীবন বাঁচানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই বলেই দুই ভাই ওইখান থেকে আবার চলতে শুরু করেন। দুই ভাই চলতে চলতে এমন এক রাজ্যে চলে আসেন যেখানকার রাজা কিছুদিন আগেই মারা গিয়েছেন, আর ওইখানকার প্রজারা নতুন রাজার খোঁজে ছিলেন। আর ওইখানে একটি নিয়ম ছিল যে রাজার ঘোড়া যে ব্যক্তির কাছে গিয়ে স্পর্শ করবে, পরবর্তী রাজা তাকে নিশ্চিত করা হইবে, সেটা ধনীই হোক কিংবা গরিবই হোক। যেখানে এই প্রতিযোগিতা চলছিল সেখানে গিয়ে এই দুই ভাই দাঁড়িয়ে যান। ঘোড়া চারিদিকে ঘুরে ফিরে এসে রামের কাছে এসে দাঁড়িয়ে যায় আর রামকে জিভ দিয়ে স্পর্শ করে নেয়। আরে ঢোল বাজাও, সবাই চারিদিকে আনন্দ করো, আমাদের নতুন রাজা আমরা পেয়ে গেছি। এইভাবে রাজ্যের সবাই মিলে রামকে রাজা বানিয়ে দেয়, আর তারপর রাম তার ভাই শ্যামকে ওই রাজ্যের মন্ত্রী বানিয়ে দেয়। তারপর দুই ভাই আনন্দে ওই রাজ্যের রাজত্ব করতে